ইউরোপের এক কোণে পড়ে থাকা ছোট্ট একটা দেশ পর্তুগাল, অথচ একসময় তারা স্পেনকে সাথে নিয়ে চুক্তির মাধ্যমে পুরো পৃথিবীকে আক্ষরিক অর্থেই দুই ভাগে ভাগ করে নিয়েছিল। ব্রাজিল থেকে শুরু করে আফ্রিকা আর আমাদের বাংলার চট্টগ্রাম বা হুগলি সবখানেই ছিল তাদের দাপট। ইউরোপের প্রথম গ্লোবাল এম্পায়ার বা বিশ্ব সাম্রাজ্য ছিল পর্তুগাল। কিন্তু আজ পর্তুগাল বলতে সবাই বোঝে কেবলই ক্রিশ্চিয়ানো রোনালদো আর ছুটি কাটানোর জন্য সুন্দর কিছু পর্যটন কেন্দ্র। একসময় সুপার পাওয়ার পর্তুগাল আজ ইউরোপের অন্যতম সাধারণ একটি দেশে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এত বিশাল শক্তিশালী এক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল? 1498 সালে ভাস্কো দা গামা যখন সমুদ্র পথে ভারতে আসার রাস্তা আবিষ্কার করলেন, তখন প্রাচ্যের মশলার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। কিন্তু প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা তারা এখানেই করে। এত এত সম্পদ দেশে আসছিল ঠিকই, কিন্তু তারা ভবিষ্যতের কথা ভাবেনি। পর্তুগাল সেই সম্পদ দিয়ে নিজেদের দেশে কোনো শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রি গড়ে তোলেনি। উল্টো তারা ব্রাজিল থেকে আনা সোনা আর এশিয়া থেকে আনা মশলা বিক্রি করে সেই টাকায় ইংল্যান্ড বা অন্যান্য দেশ থেকে তৈরি করা আধুনিক জিনিসপত্র কিনত। ফলে পর্তুগাল কেবল সম্পদের ট্রানজিট রুট হয়েই থাকলো, তাদের নিজেদের অর্থনীতি পুরোপুরি পরনির্ভরশীল হয়ে পড়ে। দ্বিতীয় সমস্যা ছিল জনসংখ্যা। 16 শতাব্দীতে পর্তুগালের জনসংখ্যা ছিল মাত্র 10 থেকে 15 লাখের মতো। এত কম মানুষ নিয়ে বিশাল মহাসাগর পাড়ি দিয়ে ব্রাজিল থেকে শুরু করে আফ্রিকা, ভারত, মালয়েশিয়া থেকে ম্যাকাও পর্যন্ত শাসন করা মোটেও সহজ ছিল না। 1580 সালে পর্তুগালের রাজা সেবাস্তিয়ান যুদ্ধে মারা যাওয়ার পর উত্তরাধিকারী নিয়ে সংকট তৈরি হয়। এই সুযোগে স্পেনের রাজা ফিলিপ পর্তুগাল দখল করে নেন। টানা 60 বছর পর্তুগাল স্পেনের অধীনে ছিল। ইতিহাসে একে বলা হয় আইবেরিয়ান ইউনিয়ন। স্পেনের সাথে তখন ডাচ বা নেদারল্যান্ডস এবং ব্রিটিশদের চরম শত্রুতা চলছিল। স্পেনের অংশ হওয়ার কারণে বিনা দোষে পর্তুগালও ডাচ ও ব্রিটিশদের টার্গেটে পরিণত হয়। এই সুযোগে শক্তিশালী ডাচ নৌবাহিনী পর্তুগিজদের এশিয়া ও আফ্রিকার অনেক গুরুত্বপূর্ণ উপনিবেশ এবং ব্যবসা কেন্দ্রগুলো দখল করে নেয়। স্পেনের হাত থেকে যখন পর্তুগাল মুক্ত হলো, ততদিনে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। পর্তুগাল যখন সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে, তখন প্রকৃতি তাদের উপর সবচেয়ে নিষ্ঠুর আঘাত হানে। দিনটি ছিল 1755 সালের 1 নভেম্বর। সকালে এক ভয়াবহ ভূমিকম্প এবং এরপর আছড়ে পড়া বিশাল সুনামিতে রাজধানী লিসবন প্রায় মাটির সাথে মিশে যায়। এরপর শহরে আগুন লেগে যায়, যা টানা কয়েকদিন জ্বলেছিল। মারা যায় প্রায় লক্ষাধিক মানুষ। চোখের সামনে ধ্বংস হয়ে যায় তাদের নৌবহর, বন্দর ও অর্থনীতি। এই এক ধাক্কায় পর্তুগাল ইউরোপের রাজনীতি থেকে ছিটকে পড়ে, আর সেই ফাঁকে ব্রিটিশ ও ফ্রেঞ্চরা বিশ্বজুড়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করে নেয়। 19 শতকের শুরুতে ফরাসি সম্রাট নেপোলিয়ন যখন পর্তুগাল আক্রমণ করেন, তখন ভয়ে পর্তুগিজ রাজ পরিবার পালিয়ে তাদের উপনিবেশ ব্রাজিলে আশ্রয় নেয়। কিন্তু এই ঘটনা ব্রাজিলের মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা ঘোষণা করে। পর্তুগালের অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি ছিল ব্রাজিল। ব্রাজিলের সোনা আর চিনি হাতছাড়া হওয়ার পর পর্তুগালের অর্থনীতি আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে যায়। সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টি ঘটে বিংশ শতাব্দীতে এসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপের অন্যান্য দেশগুলো বাধ্য হয়ে তাদের উপনিবেশ ছেড়ে দিচ্ছিল, পর্তুগালের স্বৈরশাসক আন্তোনিও সালাজার তখনও আফ্রিকার উপনিবেশগুলো ধরে রাখতে মরিয়া। 1960-এর দশকে সেখানে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। এক যুগেরও বেশি সময় চলা এই অর্থহীন যুদ্ধে পর্তুগালের অর্থনীতি পুরোপুরি ধসে যায়। মারা যায় অসংখ্য যুবক। শেষমেশ 1974 সালে খোদ পর্তুগালেই একটি সামরিক অভ্যুত্থান ঘটে। সৈন্যরা বন্দুকের নলে গুলি না ভরে লাল রঙের কার্নেশন ফুল গুজে দেয়, যা ইতিহাসে কার্নেশন রেভলিউশন নামে পরিচিত। এরপরই দেশে গণতন্ত্র ফিরে আসে এবং পর্তুগাল বাধ্য হয়ে সব উপনিবেশ ছেড়ে দেয়। 1999 সালে চীনের কাছে ম্যাকাও হস্তান্তরের মাধ্যমে ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এই সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়। একসময় যারা সমুদ্রের রাজা ছিল, যুগের সাথে তাল মেলাতে না পারা, অতিরিক্ত লোভ এবং জেদের কারণে আজ তারা সাধারণ একটি দেশ।